তো আমরা অলরেডি আমাদের ক্লাস আগের দিন করেছিলাম। এবার সেই ক্লাসের ভিডিও রেকর্ডটা হয়নি, তারপরে আরেকবারও ট্রাই করেছি। তো সেই হিসাবে আমি এইখানে এই 17 নম্বর ক্লাসটা হয়েছিল 17/1, এই ক্লাসটাও রেডি করে তারপরেও রেকর্ড হয়নি। তো ফাইনালি আমি আরেকবার রেকর্ড করছি, দেখা যাক কী হয়। তো আমাদের যেরকম ক্লাসটা ছিল এবং যে জিনিসটা আমরা করেছিলাম সেই হিসাবে আমি আবার আরেকখানা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করছি। তবে আশা করি যে জিনিসগুলো আমি ডিসকাস করেছিলাম সেই জিনিসগুলো আবার নতুন করে একবার ডিসকাস করতেই হবে। তো ঠিক আছে, তো আমরা প্রথমে আমাদের প্রজেক্ট করার জন্য ভাইট.dev এইটাতে আমরা যাব এবং এখানে যাওয়ার পর আমাদের ভাইট থ্রু দিয়ে আমাদের এই প্রজেক্টটা কাজটা হবে। তো ভাইটের মধ্যে যে প্রজেক্টটা আমরা করছি, মানে ভাইটটা অ্যাকচুয়ালি কী? ভাইট হচ্ছে একটা বিল্ড টুল, ঠিক আছে, যেখানে আমরা ওয়েবের জন্য মানে ওয়েব ফ্রেমওয়ার্ক যেগুলো আছে সেই ওয়েব ফ্রেমওয়ার্কগুলোকে আমরা বিল্ড করতে পারি। তা ওয়েব ফ্রেমওয়ার্ক বলতে বেসিক্যালি রিয়্যাক্ট, অ্যাঙ্গুলার, ভিউ, এগুলো ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কগুলো বেসিক্যালি আমরা ভাইট হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিল্ড টুল, যে বিল্ড টুলটাকে ইউজ করে আমরা এটা করছি। এবার ভাইটের অ্যাকচুয়ালি যখন এটা রেডি হয়েছিল, তো ভাইটটা বেসিক্যালি রাস্ট ল্যাঙ্গুয়েজের উপর বেস করে তৈরি করা, যাতে কিনা এটা ফাস্টার এক্সিকিউশন করে এবং ফ্রন্ট এন্ড টুলটা যাতে কিনা মিনিমাম রিসোর্স এক্সপোর্ট করে যেটা যাতে চালানো যায়। তো এই হচ্ছে বেসিক্যালি ভাইটের মেন ব্যাপারটা। এবং ভাইটটা বেসিক্যালি যখন স্টার্ট হয়েছিল, মানে ভাইটের পেছনে ব্যাকএন্ডে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে গাল্ফ.js। তো এইটার ওপর বেস করেই অ্যাকচুয়ালি আমাদের ভাইট টুলটা ইউজ হয়েছে। তো যাই হোক, এবার আমরা আমাদের সেট আপ প্রসেসে যাই। সেট আপ প্রসেসে গেলে পরে গেট স্টার্টেড অপশানে গিয়ে এখানে সেট আপ অপশান দেখা যাচ্ছে। তো এখানে দু রকম সেট আপ অপশান রয়েছে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট সেট আপ আর একটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট সেট আপ। তো জাভাস্ক্রিপ্টের জন্য আমরা এখানে যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র নাম দেওয়া রয়েছে, যেমন ভ্যানিলা, ভিউ, রিয়্যাক্ট, পিরিয়্যাক্ট, লিড, এইরকম সব কিছু রয়েছে। তো ভ্যানিলা বলতে যেটা রয়েছে, ভ্যানিলা হচ্ছে ভ্যানিলা জেএস, মানে ভ্যানিলা জেএস বলতে নর্মাল যেটা আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি সেটাকে ভ্যানিলা জেএস বলছে, ঠিক আছে। তো ওই নর্মাল জাভাস্ক্রিপ্ট বা নর্মাল টাইপস্ক্রিপ্টে যেটা কাজ করছি সেটা হচ্ছে ভ্যানিলা। তা বাদে আমরা যে কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেমওয়ার্ক, ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এগুলো সবকটাই কিন্তু ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এখানে যেগুলো দেখা যাচ্ছে। তো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক বিল্ড করতে মেনলি ভাইট খুব ফাস্টার এক্সিকিউশন এবং বিল্ড প্রসেসটা অনেক বেশি ফাস্ট করে বলে যে কারণে ভাইটটাকে ইউজ করা হয়। কারণ আজকের ডেটে আমাদের যখন ফ্রন্ট এন্ডে কোনো অ্যাপ্লিকেশান বিল্ড করি তখন আমাদের অ্যাকচুয়ালি সাপোর্টসগুলো দরকার পড়ে। তো যাই হোক, আমি এটাকে কপি করলাম। কপি করে এবার আমি ভিএস কোডটা ওপেন করছি। তো ভিএস কোডটা ওপেন হয়ে যাওয়ার পর এখানে ভিএস কোডের মধ্যে আমরা এই পার্টটাকে আপাতত রাখবো। তো এবার এইটাকে রাখার জন্য কি করব, এখানে আমরা করছি আমাদের নতুন করে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট হবে। তো নতুন করে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করার জন্য এখানে আমি নিলাম এটা করে, এখানে এটাকে করছি কি ক্রিয়েট ভাইট। তো এখানে প্রজেক্ট নেম দেবো কি, প্রজেক্ট নেম এখানে দিচ্ছি ক্লাস 17, কারণ 17-এর পার্ট, বাট 70.2 দিচ্ছি, ঠিক আছে। আগেরটা রয়েছে, এবার দেখা যাক। এবার হচ্ছে কি এখানে আমরা ক্লাস নেম যেটা আছে এখানে আমরা করছি ভাইট ডট রিয়্যাক্ট অ্যাপ, এইভাবে আমরা নামটা দিচ্ছি। প্রজেক্টের প্যাকেজ নেমটা আমরা এটা দেবো, যেটা কিনা প্যাকেজ ডট জেসনে যেটা থাকবে। এরপরে হচ্ছে কি আমরা ভাইট রিয়্যাক্ট প্রজেক্টটা আমরা এখানে সেট করব এবং ভাইট রিয়্যাক্ট প্রজেক্ট সেট করে এখানে আমরা রিয়্যাক্ট কম্পাইলার যেটা আছে সেটাকে আমরা এখানে ইনস্টল করব। ওকে, তো টাইপস্ক্রিপ্ট রিয়্যাক্ট কম্পাইলার মানে হচ্ছে যেখানে টাইপস্ক্রিপ্ট আমরা ল্যাঙ্গুয়েজ ইউজ করছি টাইপস্ক্রিপ্টের, আর রিয়্যাক্ট কম্পাইলারের জন্য ইউজ হচ্ছে। এবং টাইপস্ক্রিপ্ট এসডাব্লিউসি, মানে এটা এসডাব্লিউসি হচ্ছে রিয়্যাক্ট নয়, এই নেক্সট জেএসের ওপর বেস করে একটা ফ্রেমওয়ার্ক রয়েছে যেটাকে অ্যাকচুয়ালি আমরা এখানে ইউজ করতে পারছি। ওকে, এরপরে জাভাস্ক্রিপ্টের পার্ট রয়েছে, বাট জাভাস্ক্রিপ্টের তো আমরা অলরেডি আগে থেকে দেখেছিলাম, তো সেই কারণে জাভাস্ক্রিপ্টের পার্ট নিলাম না। এখানে ডাইরেক্টলি চাইলে আমরা রিয়্যাক্ট রাউটার ফ্রেমওয়ার্ক যেটা আছে সেটাকেও আমরা ডাইরেক্টলি এখানে ক্রিয়েট করতে পারি।
তো যেহেতু এখানে রিয়াক্ট রাউটার কীভাবে আমরা ম্যানুয়ালি ইনস্টল করব এক্সিস্টিং অ্যাপ্লিকেশনের মধ্যে, তো সেই কারণের জন্য আমরা রিয়াক্ট রাউটারটাকে নিলাম না। এখানে জাস্ট আমরা যে জিনিসটা নিচ্ছি রিয়াক্ট প্লাস টাইপস্ক্রিপ্ট প্লাস রিয়াক্ট কম্পাইলার, এই প্রজেক্ট পার্টটাকে আমরা সিলেক্ট করলাম, করে এন্টার করলাম। এবং এখানে কী হচ্ছে রোল ডাউন ভাইট। তো রোল ডাউন ভাইট অ্যাকচুয়ালি এটা এক্সপেরিমেন্টাল প্রসেস রয়েছে, তো অবভিয়াসলি এক্সপেরিমেন্টাল প্রসেস থাকলে এটাকে আমরা ইউজ করবো না, নো করে বেরিয়ে যাব। এবং এখানে আমরা এটাকে স্টার্ট মানে ইনস্টলড উইথ npm অ্যান্ড স্টার্ট নাও, এই পার্টটাতেও আমরা নো করবো, কারণ ব্যাপারটা হচ্ছে এইটাতে যদি আমরা ইয়েস করি তাহলেও সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। কারণ যেহেতু আমি ম্যাকে কাজ করছি, ম্যাক অথবা লিনাক্সে কাজ করলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন দরকার পড়ে। যেহেতু এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশনস আমি দিইনি শুরুতে যখন এই কমান্ডটা চালিয়েছিলাম npm ক্রিয়েট অ্যাড লেটেস্ট ভাইট লেটেস্ট, তো সেই ক্ষেত্রে আমি এখানে আপাতত নো করে দিচ্ছি। যেই নো করলাম সঙ্গে সঙ্গে আমাকে কমান্ড দেখাচ্ছে কী কী, 3টে লাইন কমান্ড দেখাচ্ছে। প্রথমে প্রজেক্ট ফোল্ডারের ভেতরে যেতে বলছে, তারপরে ইনস্টল করতে বলছে প্রজেক্ট প্যাকেজটা, অ্যান্ড তারপরে আমরা আমাদের অ্যাপ্লিকেশান রান করতে পারি। তো জাস্ট আমি এটা ভেতরে ঢুকলাম, ঢোকার পরে এবার এটাকে এই যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলোকে ইনস্টল করব। তো আমি আপাতত কনসোল ক্লিয়ার করে নিই। তা আমি এখানে ইনস্টল করার জন্য এখানে সুডো পারমিশনস লাগাতে হবে, অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন। ইনস্টলের জায়গায় শর্টে আই লিখতে পারি, অসুবিধা হবে না। তারপরে এটা করে দেওয়ার পরে আমাদের প্যাকেজটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্যাকেজের মধ্যে যে সমস্ত ডিপেন্ডেন্সিসগুলো থাকে সেইগুলো আসবে। তো এইখানে জেনারেলি প্যাকেজের মধ্যে ডিপেন্ডেন্সি থাকে এইগুলো। তো রিয়াক্ট বা রিয়াক্ট ডোম এই দুটো হচ্ছে পাবলিকালি যখন আমরা এক্সপোর্ট করব তখন এর ফাইল দিয়েই অ্যাকচুয়ালি আমাদের পাবলিক রিসোর্স বিল্ড হবে, মানে যেটা আমাদের চলবে। আর এইখানে বেসিক্যালি কী হচ্ছে ডেভেলপমেন্টের জন্য মেনলি এটা ইউজ হচ্ছে। এটা ডেপ্লয়মেন্ট পারপাসে এটা রাখা হয়, আর এটা হচ্ছে ডেভেলপমেন্ট পারপাস। তো ডেভেলপমেন্টের যে প্যাকেজেসগুলো থাকে সেটা অনেক বেশি থাকতে পারে, কিন্তু ডেভেলপমেন্টের জন্য কিন্তু প্যাকেজ সেট কম হওয়া উচিত। তাতে কী হয় আমাদের আলটিমেট ফাইনাল যে রিসোর্সটা যেটা বিল্ড হয়ে বেরোয় সেটা অনেক শর্ট হয়, সিম্পল হয়, যাতে ওটার অপটিমাইজেশন লেভেলটা অনেক বেশি হাই থাকে। এবার আমাদের প্রজেক্টটা অলরেডি এসে গেছে। এবার প্রজেক্ট এসে যাওয়ার পরে এইখানে মেনলি কী হচ্ছে, এইখানে স্ক্রিপ্টসের মধ্যে আমাদের এই দিকে যে কমান্ডসগুলো রয়েছে সেই কমান্ডগুলোকে জেনারেলি আমাদের ইউজ করতে হয়, যেটা নেই সেটা আমরা ইউজ করতে পারবো না। তো আমরা জেনারেলি যখন parcel.js ইউজ করতাম তখন আমি এখানে npm start লিখতাম। তো npm start যদি লিখি এইরকম ধরনের প্রবলেম আসবে। তো সেই কারণে এই প্রবলেমটাকে ওভারলুক করার জন্য আমরা জেনারেলি এটাকে করব কি npm run dev করব, ঠিক আছে। মানে বেসিক্যালি স্টার্ট বাদ দিলে পরে বাদ বাকি যত এখানে কমান্ড আমরা সেট করব সেটাকে npm রান দিয়ে তারপরে সেই কমান্ড নেম যেটা ডেভ রয়েছে সেটাকে আমি আপাতত এখানে দিচ্ছি। এবং এটা দিলে পরে অবশ্যই আমার এখানে কী হলো ফাইল পারমিশন ইস্যু রয়েছে, যে কারণের জন্য আমার এখানে কিছু এক্সট্রা ফাইল হয়তো ক্রিয়েট করতে হতে পারে, যেটা করতে পারলো না, ঠিক আছে। তো সেই পার্টটাকে যাতে করতে পারে তার জন্য আমাদের এখানে করতে হবে কি এখানে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন আবার এনাবেল করতে হবে। তো এটা ম্যাকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম জেনারেলি হয়ে থাকে। তো সেই কারণের জন্য এখানে কি করতে হয়, এখানে সুডো দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন প্রথমে এনাবেল করার কোড, তারপরে হচ্ছে কি chmod চেঞ্জ মোডে এটা হচ্ছে আমরা ফাইল পারমিশনকে এনাবেল করতে চাইছি এডিট রিড রাইট অ্যান্ড এক্সিকিউট করার জন্য। তো এই হচ্ছে প্রসেস। আর এখানে ডট হচ্ছে কি আর হচ্ছে রিকার্সিভ, ডট হচ্ছে এই কারেন্ট ডিরেক্টরি যেখানে আমরা রয়েছি। এটা করার পর এবার যদি আমরা npm রান ডেভ যদি করি তাহলে আমাদের যে প্রবলেম আছে সেটা কিন্তু অবভিয়াসলি সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রসেস, যে প্রসেসটাকে আমরা অ্যাপ্লাই করলে পরে আমাদের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সেটআপের প্রসেস। এই সেটআপটা যখন আমাদের হয়ে যাচ্ছে এবার হচ্ছে কি বাকি যে প্যাকেজেসগুলো আছে সেটা আমি দেখব। তো আপাতত আমার যেহেতু এটা কেটে যাচ্ছে তো সে কারণে আমি একবার চেক করে আবার আমি নেক্সট স্টেপ শুরু করব। তো এই মুভমেন্টে আমি এই অবধি আপাতত স্টপ করছি। অলরেডি রান হয়ে গেছে আর প্লাস আমি টেস্টিংও করে নিয়েছি, তো আশা করছি এর মধ্যে কোনো তেমন প্রবলেম হয়নি। এবার ব্যাপারটা হচ্ছে যেটা আমরা করতে চাইছি বা যে জিনিসটা এবার আমরা এগোবো, তো এর জন্য আমি
কোড পার্টটাকে আমি আপাতত এখানে সেট করব। তো কোডের পার্টটাকে সেট করার জন্য আমি এই কোডিংয়ের পার্টটাকে আমি একটা অন্য স্ক্রিনে নিয়ে যাই। তাহলে এদিকে আমাদের ব্রাউজার রয়েছে আর এদিকে কোড রয়েছে। ওকে, তো এবার ব্যাপার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের থার্ড পার্টির কিছু ডিপেন্ডেন্সিস আছে যেগুলো একবার আমাদের স্টেপ বাই স্টেপ ইনস্টল করতে হবে। তো প্রথম যেটা আমাকে ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আমরা করব কি বুটস্ট্র্যাপ, কারণ বেসিক্যালি আমরা বুটস্ট্র্যাপ এখানে এনাবেল করব। তো সেক্ষেত্রে গেট বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাব এবং গেট বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে আমরা ইনস্টল যেটা করব সেটা হচ্ছে এইখান থেকে আমরা যাচ্ছি বুটস্ট্র্যাপে। তো আগেরবার আমরা পার্সেল ইউজ করেছিলাম, এবার আমরা যেটা করছি সেটা হচ্ছে ভাইট। তো এখানে গিয়ে ভাইটে গেলাম, ভাইটে গিয়ে এখান থেকে ভাইটে গিয়ে এই জায়গাটাকে আমি কপি করলাম, ঠিক আছে। এটাকে কপি করে এবার যেহেতু আমাদের এখানে টার্মিনাল অলরেডি চলছে, তো আমি সেটাকে বন্ধ করে এইখানে সুডো লাগিয়ে আমি এই সমস্ত যে প্যাকেজেসগুলো আছে সেটাকে আমরা ইনস্টল করে নিলাম। এখানে কী হচ্ছে বুটস্ট্র্যাপ এবং পপার জেএস এই দুটো আমাদের এসে গেল ডিপেন্ডেন্সিতে, ঠিক আছে। এবং এরপরে আমাদের আর একটা ডিপেন্ডেন্সি যেটা আমরা চাইছিলাম যে রিয়াক্ট রাউটার আমরা অ্যাপ্লাই করব। তো রিয়াক্ট REACT রিয়াক্ট router.com এটা হচ্ছে এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এটাকে করছি। তো এইটাকে আমরা করলে পরে কিভাবে এটা হচ্ছে দেখা যাক। এইখানে মেন ব্যাপার হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক মোড। ফ্রেমওয়ার্ক মোডে বেসিক্যালি আমাদের এটাই মানে প্রথম স্টার্ট থেকে আমরা এটাকে ইউজ করতে পারি, যেটা কিনা ফ্রেমওয়ার্ক মোড হিসেবে এখানে আমাদের একটা স্ট্রাকচার বিল্ড করে দিয়ে দেবে। যদিও অলমোস্ট প্রসেস অনেকটা সেমই হয়, কিন্তু কিছুটা পার্থক্য অবশ্যই আছে। আর পরের পার্টটা হচ্ছে ডেটা মোড। এই ডেটা মোডটাই জেনারেলি আমরা ইউজ করে থাকি নর্মালি যখন আমরা ভাইটে প্রজেক্ট ক্রিয়েট করা শুরু করি। তো এখানে ভাইটের প্রজেক্ট যখন ক্রিয়েট হয়েছে তখন এখানে অবভিয়াসলি আমরা ফার্স্ট লাইন অফ কোড এক্সিকিউট করিয়ে নিয়েছি। সেকেন্ড লাইন অফ কোড হচ্ছে এইটা, যেটাতে আমরা রিয়াক্ট রাউটার পার্টটাকে আমরা ইনস্টল করব। তো কোডের মধ্যে চলে যাই, এবার এখানে গিয়ে সুডো করে এবার এখানে আমাদের রিয়াক্ট রাউটারটাকেও ইনস্টল করে নিই। তো এখানে আমাদের রিয়াক্ট রাউটার হয়ে গেছে। তার মানে এই যে প্যাকেজেসগুলো রয়েছে এই প্যাকেজেসগুলো ডিপেন্ডেন্সি প্যাকেজেসগুলো আমাদের দরকার পড়বে সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য। ওকে, তো এই হচ্ছে আমাদের মেন সেট আপ, এবং এরপরে আমাদের বিশেষ কোনো সেট আপের আর দরকার নেই, রিকোয়ার্ড প্যাকেজের আর দরকার নেই আপাতত। এবার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশান যেটা চলবে সেটাকে রান করে নিই npm রান ডেভ করে। npm রান ডেভ করে এখানে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট স্টার্ট করে নিলাম। করে নেওয়ার পরে এবার অবভিয়াসলি আমাদের যে ব্রাউজারে কি আপডেটটা এলো সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে যে ব্রাউজারে যে আপডেটটা এসছে, তো কোনো আপডেট আমরা দেখতে পাচ্ছি না। এবার আমাদের কী করতে হবে, এখানে সমস্ত সেট আপ করতে হবে বুটস্ট্র্যাপ রিলেটেড সেট আপগুলো। এবার তার জন্য কী করতে হবে, তার জন্য মেনলি আমাদের এখানে এই যে নতুন যে 17 নম্বর যেটা 17.2 এই যে এটা তৈরি হয়েছে এর ভেতরে গিয়ে আমাকে এখানে শুরুতেই কিছু ফাইলস সেখানে ক্রিয়েট করে দেওয়া আছে। তার মধ্যে বেসিক্যালি এখানে যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা সামান্য একটু ডিফারেন্ট আছে, যেটা আমরা ক্লাস 16-এর মধ্যে যে সেট আপটা ছিল তার থেকে একটু ডিফারেন্ট আছে। কারণ এখানে বেসিক্যালি আমরা পার্সেলে কাজ করেছিলাম, আর এইখানে যেটা আমরা করেছি সেটা হচ্ছে 17-এ এই index.html এর মধ্যে, ঠিক আছে। এবার এইটার কারণে কি হচ্ছে, আমরা এখানে করব কি, এই সেট আপটায় আমাদের যেটা থাকবে, যে জিনিসটা আমরা করছি সেটা হচ্ছে এখানে মেনলি আমাদের প্যাকেজ.json থেকে অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। আমাদের কাজ যেটা আমরা করতে যাব সেই কাজটা হবে কি, আমাদের এখানে 17-এর মধ্যে 17.2 যেটা আছে এর ভেতরে যত index.css যা যা আছে এই সিএসএসের পার্টগুলোকে আমি জাস্ট কপি করছি এবং এখান থেকে সমস্ত কিছু রিমুভ করে দিলাম সিএসএসের পার্টটা, এবং এখানেও তাই করছি, করে রিমুভ করে সেভ করে দিচ্ছি। যে মোমেন্টে রিমুভ সেভ করব তখন এইরকমভাবে আমাদের স্টাইলসগুলো সব চলে যাচ্ছে। এটাও সেভ করে দিচ্ছি, কমপ্লিটলি স্টাইলস সব চলে গেল। এবং স্টাইলস সব চলে যাওয়ার পরে এখানে মেনলি কী হচ্ছে, আমাদের যে ইন্ডেক্সের .css যেটা আছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে main.tsx মানে টাইপস্ক্রিপ্ট যে ফাইলটা থাকে সেই টাইপস্ক্রিপ্ট ফাইলের মধ্যেই আমরা
সিএসএস, জেএস অথবা অন্য কোনো টিএস ফাইল যদি হয়, সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি ইম্পোর্ট করতে পারি আমাদের দরকার অনুযায়ী। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস যেটা কিনা আমরা ইউজ করে থাকি। এবার এখানে আমরা কাজটা কীভাবে করছি, এইখানে মেনলি ব্যাপারটা হচ্ছে এটাই যে এই যে ফাইলটা আমাদের app.css ফাইলটা আমাদের আপাতত দরকার নেই, তাই জন্য আমি এটাকে রিমুভ করে দিলাম। প্লাস এইখানে যা যা রয়েছে, এইখানে এই ফাইলের মধ্যে যা যা ডিজাইনিং প্রসপেক্টে যা লেখা রয়েছে সেগুলোকে মুছে দিলাম। এইটা হচ্ছে জাস্ট একটা রিয়্যাক্ট ডাইরেক্টিভ, যেটা আমাদের ইউজ করতে হয় যদি কিনা আমরা মাল্টিপল HTML এলিমেন্টস যদি এই জায়গায় লিখি। তো মাল্টিপল HTML এলিমেন্ট বলতে কীরকম, যেমন H2 ট্যাগ, এখানে ভাইট রিয়্যাক্ট বলে এরকম একটা লাইন, প্লাস সঙ্গে আমরা যদি প্যারাগ্রাফ ট্যাগ যদি দিই, পি ট্যাগ দিয়ে আমরা যদি কিছু যদি লিখি, দিস ইজ অ্যাপ কম্পোনেন্ট বলে এরকম লিখলাম। তো এই যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে এরকম ব্যাপার রয়েছে। এবং এটা করার পর এইখানে যে প্রবলেমসটা শো করছে, এটা অ্যাকচুয়ালি তেমন কোনো সিরিয়াস ইস্যু নয়, এটা তেমন কোনো সিরিয়াস ইস্যু নয়। আচ্ছা, এটা কোনো সিরিয়াস ইস্যু নয়, জাস্ট আমাদের এই যে পার্টগুলো রয়েছে এইগুলোকে আমার মুছে দিলেই আমাদের আপাতত প্রবলেম সলভ হয়ে যাবে। তো এখানে অলরেডি প্রবলেম সলভ হয়ে গেছে, দেখে নিই আমাদের আলটিমেট আউটপুট। যেমন রিয়াক্ট অ্যাপের জায়গায় এখানে লিখে দিই মাই অ্যাপ, জাস্ট লিখে দিলাম, তো এখানে মাই অ্যাপ বলে লেখাটা চলে আসলো। এবার হচ্ছে কি আমাদের সেট আপ করতে হবে বুটস্ট্র্যাপের, কারণ এখানে আমরা যে স্টাইলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নর্মাল স্টাইল। নর্মাল স্টাইল বলতে কীরকম স্টাইল, এটা হচ্ছে নর্মাল সিস্টেমের স্টাইল। এটা আপনার যেটা ডিফল্ট ফন্টস রয়েছে সিস্টেমে, সেই ডিফল্ট ফন্টটাই দেখতে পাবেন। এবার এখানে কী করতে হবে, প্রথমে বুটস্ট্র্যাপ CSS এনাবেল করতে হবে। তো বুটস্ট্র্যাপ CSS এখানে এনাবেল করার জন্য এই পার্টিকুলার পেজের মধ্যে এমন কোনো অপশানস দেখছি না যেটা ডাইরেক্টলি ইউজ করা যেতে পারে। এখানে যেটা দিয়েছে, এখানে SCSS এর সেট আপটা দিয়েছে, বাট আমরা এখন SCSS নিয়ে বেশি মাথা ঘামাতে যাবো না, তাই জন্য আমরা SCSS পার্টটা এখান থেকে সরে যাব। আর এইখানে অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, রিয়্যাক্ট যেমন এখানে কম্পোনেন্ট একটা আছে, সেই রকমই রিয়্যাক্ট কম্পোনেন্ট আমরা এখানে বানাতে পারি। ওকে, তো এখানে রিয়্যাক্ট রাউটার দিয়ে রিয়্যাক্ট কম্পোনেন্ট একটা ক্রিয়েট করছি, এবং সেই রিয়্যাক্ট রাউটারের কম্পোনেন্টকে আমরা এখানে শো করব। আচ্ছা সরি, রিয়্যাক্ট রাউটার কেন, এখানে রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ বা বুটস্ট্র্যাপ রিয়্যাক্ট। তো রিয়্যাক্ট বুটস্ট্র্যাপ করে আমরা এখানে রিয়্যাক্ট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গেলাম। তো রিয়্যাক্ট বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে গেলে কী হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আমরা যে কম্পোনেন্টসগুলো এখানে দেখে থাকি আছে, সেই কম্পোনেন্টসগুলোকেই এরা বানিয়ে দিয়ে রেখেছে যাতে কিনা আমাদের কাজটা সুবিধা হয়। কারণ এখানে মেনলি ব্যাপারটা হচ্ছে এইখানে যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেই কম্পোনেন্টসের ডিজাইন এখানেও দেওয়া রয়েছে, বাট এখানে কী করেছে, রিয়্যাক্ট কম্পোনেন্টে ওটাকে সেট করে দিয়েছে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, আমি এইটাতে আসলাম কেন, তার একটা প্রধান কারণ হচ্ছে যে এই যে সেট আপটা, এই পার্টিকুলার লাইন অফ সেট আপটা কিন্তু আপনাকে পেতে গেলে এই রিয়্যাক্ট বুটস্ট্র্যাপেই কিন্তু এই জিনিসটা দেওয়া রয়েছে। আমি চাইলে বসিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু এটা আমি দেখাতে চাইছি যে কীভাবে এটা সেট হবে, তার জন্যই আমি এই সাইটটাতে ঢুকলাম, এই সেট আপটাকে দেখাবার জন্য। কারণ এই সেট আপটাই আমরা নিয়ে কপি করে পেস্ট করছি এই জায়গাতে, এবং এটা যখনই আমি সেট করলাম তখনই কী হচ্ছে, আমাদের এই সেট আপটা হয়ে যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো ফন্টের স্টাইল এখানে চেঞ্জ হয়ে যাওয়ার পরে এবার মেন হচ্ছে আমরা করছি কি, এই ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এই যে রিয়্যাক্টের যে অফিসিয়াল সাইট, সরি বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল সাইটটা আছে, সেই বুটস্ট্র্যাপের অফিসিয়াল সাইটে গিয়ে আমরা এখানে প্রথমে আমরা এখানে ন্যাপ বার বলে যে অপশানটা রয়েছে সেখানে গেলাম, এবং এইখানে যাওয়ার পরে এইখানটাকে কপি করলাম। কপি করে এবার এটাকে করছি কি, এইখানে আমি সোর্স ফোল্ডারের ভেতরে দুটো ফোল্ডার বানাবো। একটা হচ্ছে কম্পোনেন্টস COM, দুটো ফোল্ডার এখানে ক্রিয়েট করেছি সোর্স ফোল্ডারের মধ্যে, COMPONENTS কম্পোনেন্টস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এবং আর একটা ফোল্ডার যেটা ক্রিয়েট করব সেই ফোল্ডারের নাম হবে পেজেস। ঠিক আছে, সরি পেজেস বলে ফোল্ডার হবে, পেজেস বলে ফাইল হবে না, এটা ফাইল হয়ে যাচ্ছিলো।
তো আমি এটাকে রিমুভ করে দিলাম। এখানে গিয়ে ফোল্ডার নাম হবে পেজেস। তো এই পেজেস বলে ফোল্ডার ক্রিয়েট করেছি এবং প্রথমত আমার এখানে ন্যাপ বারের পার্টটাকে কপি করেছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে ন্যাপ বার ডট টিএসএক্স বলে আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম এবং এই ফাইলের মধ্যে এক্সপোর্ট ফাংশন ন্যাপ বার করে আমরা এখানে অ্যাকচুয়ালি ন্যাপ বারের যে পার্টটা সেটা আমরা লিখতে পারি দরকারে। এবং অবভিয়াসলি এটা লেখার কমপ্লিট করার পর এবার এর ভেতরে আমরা এই ন্যাপ বারের পুরো যে ব্যাপারটা সেটাকে ডাইরেক্টলি কপি পেস্ট করে এখানে বসিয়ে দিলাম। এবং এইটাকে বসিয়ে দেওয়ার পরে এইখানে কিন্তু আমরা এই ন্যাপ বার যেটা আছে ন্যাপ বার ডিফল্ট করে দিলে আমাদের এটা মেইন ফাংশন হিসেবে চলে আসবে। তো এখানে আমি ন্যাপ বার ডিফল্ট করলাম। আর এখানে যে ক্লাসটা রয়েছে ক্লাসটা কিন্তু আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করতাম তখন খুব একটা প্রবলেম করতো না, কিন্তু এই টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে ক্লাস একটা কিন্তু ইম্পর্ট্যান্ট সিনট্যাক্স টাইপস্ক্রিপ্টের ক্ষেত্রে। তো সেই কারণে এইখানে টাইপস্ক্রিপ্টে ক্লাস নেম বলেই লেখাটা রেকমেন্ডেড। তো সেই কারণের জন্য কি করব, এখানে ক্লাসটাকে প্রথমে সিলেক্ট করে কন্ট্রোল এফ মারবো এবং এটার মানে হচ্ছে ফাইন্ড। এবার তারপরে এটাকে রিপ্লেস করার জন্য ক্লাস নেম এইভাবে আমরা দিয়ে এখানে রিপ্লেস 1/1 আর এখানে রিপ্লেস অল বলে এই অপশানস দেওয়া রয়েছে, রিপ্লেস অ্যান্ড রিপ্লেস অল। তো রিপ্লেস অল করে দিয়ে একবারে আমাদের ঝামেলাটা মিটে যাবে। তো এখানে সমস্ত রিপ্লেস অল করে দিয়েছি। তা সত্ত্বেও এখানে একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই লাইনটাতে প্রবলেম হচ্ছে কি সেলফ ক্লোজিং ট্যাগ দেওয়া নেই, সেই কারণে প্রবলেমটা। জাস্ট এখানে সেলফ ক্লোজিং ট্যাগটা এখানে সেট আপ করে দিলাম, দেওয়ার পরে এইখানে এই সেট আপের পার্টটা বসে গেল। এবং বসে যাওয়ার পরে এখানে কি করছি, এই যে অ্যাপ ডট টিএসএক্সের মধ্যে এখানে গিয়ে আমরা অ্যাকচুয়ালি এখানে ন্যাপ বার বলে এই জায়গাতে আমরা ন্যাপ বারটাকে কল করে নিলাম। এবার এখানে যেহেতু ন্যাপ বার কম্পোনেন্টটাকে কল করে নিলাম, তো ন্যাপ বার কম্পোনেন্ট কল করে নেওয়ার পরে আমাদের পেজটার মধ্যে দেখি এখানে ন্যাপ বার অলরেডি এসে গেছে, ঠিক আছে। এবার এইটা এসে যাওয়ার পরে আমরা এটাকে সেন্ট্রালাইজ করব। তো সেন্ট্রালাইজ করার উপায়টা কি, সেন্ট্রালাইজ করার উপায় হচ্ছে যে এখানে কন্টেইনার ফ্লুইড বলে এই একটা ক্লাস রয়েছে। তো কন্টেইনার ফ্লুইড থেকে কন্টেইনার শুধু করে দেবো, কন্টেইনার করে দিলে আমাদের এই ন্যাপবারের সেকশনটা যেটা আছে সেটা সেন্ট্রালে এসে গেল। কিন্তু আমি যদি কন্টেন্টটাকেও যদি সেন্টারে আনতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা যেহেতু ন্যাবের রয়েছে, তো সেই কারণে আমাকে এটা ন্যাবের মধ্যে করতে হবে। ওকে, তো এবার এটা ন্যাবের মধ্যে করে এটা ন্যাবের মধ্যে করি কীভাবে, এই পার্টটাকে আমি করছি ন্যাবের মধ্যে। আচ্ছা, এখানে কি করছি, ডিভ ক্লাস নেম কন্টেইনার করার পর এর ভেতরে অ্যাকচুয়ালি আমাদের ওই দুটো লাইন যাবে, ওয়েলকাম টু টাইপস্ক্রিপ্ট আর রিয়াক্ট টাইপস্ক্রিপ্ট আর লাইব্রেরি ইন্টারফেস। এটা এইভাবে আমাদের অটো রিফিল করে নিলাম জিনিসটা দিয়ে, যাতে আমাদের এখানে ডেটাটা শো করছে জাস্ট এইরকমভাবে। এবং অবভিয়াসলি আমাদের কন্টেন্টটা দেখতেও ভালো লাগছে, সেন্টারেও রয়েছে। তো এই হচ্ছে বেসিক্যালি ব্যাপার। তো আমার মনে হয় না যে এই দুটো লাইন আর দরকার পড়বে, মানে দেখতে আর দরকার নেই বেসিক্যালি। এই যা লাইন তৈরি হয়েছে ওয়েল অ্যান্ড গুড, দেখতে ভালোই লাগছে। তো সেই হিসাবে আমি এই যে ভেতরে এই যে কন্টেনারের যে পার্টটা, এইটাকে আমি এইখান থেকে কাট করে নিয়ে যেতে পারি। এইখান থেকে আমি এটাকে কাট করলাম, কাট করার পর আমি এটাকে করছি কি এই পেজেস ফোল্ডারের মধ্যে অ্যাকচুয়ালি হোম বলে একটা ফাইল বানাচ্ছি, হোম ডট টিএসএক্স বলে একটা ফাইল বানাচ্ছি। এবং এই হোম ডট টিএসএক্স যে ফাইলটা রয়েছে এখানে হোম ডট টিএসএক্স ফাইলটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা করবো কি, এখানে এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, এখানে আমরা করছি কি হোম করে এখানে রিটার্নের মধ্যে এই যে জিনিসটা এলো সেটাকে আমরা রিপ্লেস করে এটাকে মুছে দিয়ে এটা বসিয়ে দিলাম। ওকে, এটা বসিয়ে দিলাম। এবার এই যে ওপরে যে এক্সট্রা যে এটা যে লাগানো আছে, এটা অ্যাকচুয়ালি লাগানোর দরকার পড়ে না যদি কিনা আমাদের এমন একটা এলিমেন্ট আমরা ইউজ করেছি যেটাকে আমরা প্যারেন্ট এলিমেন্ট হিসেবে ইউজ করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার এইখানে এই জিনিসটা
আর দরকার পড়ছে না, মানে ওই যে এক্সট্রা যে রিয়াক্ট ডাইরেক্টিভ যেটাকে বলছিলাম সেই জিনিসটা দরকার পড়ে না, যদি কিনা আমাদের অলরেডি একটা মাস্টার ডিপ বা রুট ডিপ দিয়ে যখন আমাদের স্টার্ট হচ্ছে। কারণ এখানে এই ডিপটার পরে আমাদের অলওয়েজ যদি ভেতরে যদি সাবচাইল্ড যদি থাকেও সেটা অসুবিধা করে না। কিন্তু আমরা যদি এইটার পরে যদি আর একখানা যদি এখানে কোনো কম্পোনেন্ট লিখতে যাই তখন সেক্ষেত্রে রেড কালার দেখিয়ে দেয় এবং এটা একটা প্রবলেম হয়। তো সেই কারণে অলওয়েজ আমাদের একটা সিঙ্গেল কোনো এলিমেন্ট ইউজ করতে পারি, যেটাকে ইউজ করার পর যার ভেতরে আমরা অ্যাকচুয়ালি মাল্টিপল ডেটা এলিমেন্ট আমরা রাখতে পারবো। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াক্টের ফান্ডা। তো যাই হোক, এই জিনিসটা করার পর এবার আমরা এখানে হোম কম্পোনেন্টকে কল করে নিলাম। তো এই দুটো কম্পোনেন্ট বেসিক্যালি আমাদের দরকার পড়ছে আমাদের এইটাকে সেট আপ করার জন্য ইনিশিয়ালি। ওকে, এই সেট আপটা হয়ে যাওয়ার পর এবার আমরা কিছু কম্পোনেন্টস ক্রিয়েট করব। তার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট কম্পোনেন্টস আমি দেখাবো, যেই কম্পোনেন্টসগুলো সেট আপ করতে গেলে সেখানে কিছু স্পেশাল টাইপ প্রসেস আমরা ইউজ করব। তো নেক্সট পার্টে আমি সেটা দেখাবো। তাহলে এই পার্টে আমরা যেটাতে ডিসকাস করব বা যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে আমরা কাস্টম কম্পোনেন্ট কীভাবে বিল্ড করব। তো এখানে কাস্টম কম্পোনেন্টের জন্য আমি এখানে একটা কম্পোনেন্ট চুজ করছি, খুবই সিম্পল কম্পোনেন্ট, বাট দারুণ নলেজ হবে যে আমরা অ্যাকচুয়ালি যখন কাস্টম কম্পোনেন্ট ইউজ করি, মানে এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, অলরেডি প্রিডিফাইন্ড কিছু কম্পোনেন্ট রয়েছে রিয়াক্ট বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে। এখানে প্রিডিফাইন্ড কিছু কম্পোনেন্টস রয়েছে, যে কম্পোনেন্টসগুলো অলরেডি বানিয়ে দেওয়া আছে। তো এখানে বাটনসের মধ্যে কিছু আমরা কম্পোনেন্টস দেখতে পাচ্ছি বাটন বলে, ঠিক আছে। এবং বাটন বলে যখন কম্পোনেন্ট দেখতে পাচ্ছি তার মধ্যে আমরা ভ্যারিয়েন্ট বলে দেখতে পাচ্ছি, এবং সেই ভ্যারিয়েন্টের মধ্যে আমরা ভ্যারিয়েন্টের বিভিন্ন ভ্যারিয়েন্ট আমরা এখানে দেখে এখানে ভ্যারিয়েন্টসগুলোকে আমরা সেট করতে পারি, ঠিক আছে। এবং এখানে এই ভ্যারিয়েন্টের মধ্যে আমরা এখানে এইচআরএফ দিয়ে এটা অ্যাঙ্কার ট্যাগ হিসেবে এটা কাজ করছে। তো এটা অ্যাঙ্কার ট্যাগ যেটা রয়েছে, কিছু এখানে অ্যাঙ্কার ট্যাগ দেখা যাচ্ছে, কিছু ইনপুট বলে ইনপুট বাটন টাইপ দেওয়া রয়েছে। তো এখানে বিভিন্ন রকমের টাইপস আমি এখানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। তো এই যে ব্যাপারটা হচ্ছে, এইটা অ্যাকচুয়ালি কীভাবে এই জিনিসটা ঘটছে। তো এতটা লার্জ স্কেলে যদি করা যাবে না যদি তা নয়, কিন্তু এই ব্যাপারটা আমি ডিফাইন করার আগে এই কম্পোনেন্টটা মানে এখানে বেসিক্যালি কী করেছে, বিভিন্ন জিনিসকে এক একটা নামের মধ্যে ক্লোজ করে দিয়েছে, ঠিক আছে, যাতে কিনা অ্যাকচুয়াল এলিমেন্টস যেটা আমরা HTML এলিমেন্টস যেটাকে আমরা দেখে থাকি, সেই HTML এলিমেন্টসটা কিন্তু রিয়াক্ট এলিমেন্টে কনভার্ট হয়ে যাচ্ছে। মানে এইখানে অ্যাকচুয়ালি যত রকম আমরা এলিমেন্টস আমরা এখানে দেখতে পাচ্ছি, মানে এই যে এখানে যত আমাদের এলিমেন্টস এখানে আমরা দেখতে পাবো, যেমন অ্যালার্ট বলে একটা এলিমেন্ট, মানে এখানে অ্যালার্টসের জন্য অ্যালার্ট বলে এলিমেন্ট দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি যা আমরা এখানে দেখব সেগুলো কিন্তু অলরেডি মানে আমাদের এই বুটস্ট্র্যাপের মধ্যেও সেই জিনিসগুলো রয়েছে। তো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে কীভাবে, এখানে যদি আমরা বাটনসের সেকশনে যদি যাই, বাটনসের পার্টটা কিন্তু অ্যাকচুয়ালি সিম্পল লাইক দ্যাট, এইরকমভাবে আমাদের বাটন পার্টটা রয়েছে। এবার অ্যাকচুয়ালি এই বাটনটা যদি আমরা কোনো কম্পোনেন্ট হিসেবে ট্রিট করতে যাই তাহলে সেটা কিন্তু খুব একটা বড় সড়ো ব্যাপার না, এটা সিম্পল একটা ব্যাপার। আমরা নর্মালি এই বাটনটাকে জাস্ট কপি করলাম, করে আমরা পেজের মধ্যে একটা বাটন হিসেবে এখানে পোস্ট করে দিলাম। ওকে, এখানে স্যাম্পল একটা বাটন হিসেবে পোস্ট করে দিলাম। এই যে বাটনটা যেটা পোস্ট করলাম, এই পোস্টেড বাটনটা কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে তেমন কিছু করার নেই, জাস্ট এখানে সিম্পল বেস ক্লাস বলে এখানে রয়েছে। এবার এটাকে কী হচ্ছে বাটন, এবার বাটন প্রাইমারি যদি করা হয় তখন কিন্তু এটার অ্যাকচুয়ালি একটা কালার আমরা দেখতে পাচ্ছি। তো এই যে বাটনটা রয়েছে, এই বাটনের এগেনস্টে আমরা একটা কম্পোনেন্টে একটা ফাইল ক্রিয়েট করেছি যার নাম দিচ্ছি বাটন। তো এখানে আবার একটা বাটন বলে লিখছি, বাটন ডট TSX বলে এখানে রাখছি, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন BUTTON বাটন, এই বাটন বলে আমরা এখানে এটা দিলাম, ঠিক আছে। এবং এটা অবভিয়াসলি সিম্পল যে বাটন সেটা আমরা এখানে বসাচ্ছি এবং এটাকে লিখে দিচ্ছি ক্লিক মি। ওকে,
তো জাস্ট এই বাটনটা এবং এই বাটনটার কী হলো, এইখানে যে বাটন যেটা আমরা এলিমেন্ট বসিয়েছিলাম HTML এলিমেন্ট, এটার পরিবর্তে আমরা আমাদের বাটনটা বসাচ্ছি। ঠিক আছে, এবার এই যে বাটনটা বসালাম এটা হচ্ছে আমাদের নিজস্ব তৈরি করা কম্পোনেন্ট বাটন, যেটা আমরা এখানে রেডি করেছি। এবার এই যে বাটনটা রয়েছে এই বাটনটাকে আমরা ইউজ করার পর এখানে অ্যাজ ইট ইজ যেটা আমরা দেখা দরকার সেটাই দেখছি, বাট এটার মধ্যে কোনো রকম ফাংশনালিটি নেই। এবার এর ভেতরে আমাদের ফাংশনালিটি অ্যাড করতে হবে। ফাংশনালিটি অ্যাড করা মানে হচ্ছে এখানে যেমন এই যে টাইপ, ক্লাস নেম, এই যে ব্যাপারগুলো আছে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাটনের প্রসেস। তো এই যে টাইপগুলো, তো এখানে যদি আমি এবার অন ক্লিক মানে যার উপর আমি কিছু করে আমি কিছু একটা এফেক্ট দেখতে চাই, তাহলে কী হচ্ছে, এখানে যেই মুভমেন্ট আমি ক্লিক করছি, ক্লিক বলে একটা অ্যালার্ট এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো এই যে জিনিসটাকে আমরা করতে চাই এমনভাবে যাতে কিনা আমাদের এইখানে সমস্ত এলিমেন্টসগুলো প্রপারলি যাতে ম্যানেজ করতে পারি। এবং সঙ্গে কী হচ্ছে, আমাদের এই যে বাটন কম্পোনেন্টস যেটা আমরা স্টার্টিংয়েই দেখেছিলাম যখন আমরা প্যাকেজটাকে ইনস্টল করতে গেছিলাম, তাতে যে এক্সাম্পলস দেখাচ্ছিলো, যেমন কিনা এখানে বাটন এবং এই বাটনটাকে অ্যাজ দিয়ে মানে এটা অ্যাকচুয়ালি কী হয়ে গেছে, এটা একটা লিঙ্ক বাটন, অ্যাঙ্কার ট্যাগ বাটন। আর এখানে যে কালারটা রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড পরেরটা হচ্ছে সাকসেস, যেটা বুটস্ট্র্যাপের কালার কোড হিসেবে ইউজ হয়। তো এই ব্যাপারটাকে আমরা এবার কীভাবে নিজেদের জন্য তৈরি করব, তো দেখা যাক। এবার ব্যাপারটা হচ্ছে কি, এইখানে আমরা মাল্টিপল এলিমেন্টস এখানে নিতে পারি, তার জন্য আমরা এখানে কার্লি ব্রেস ইউজ করতে পারি। এই যে কার্লি ব্রেস যেটা রয়েছে, এই কার্লি ব্রেসটা বেসিক্যালি কী হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এইখানে যে অ্যাট্রিবিউটসগুলো এখানে আমরা অ্যাপ্লাই করব, এরপরে যে অ্যাট্রিবিউটসগুলো অ্যাপ্লাই করব লাইক টাইটেল, ক্লিক মি বা এরকম টাইপের যদি আমরা অ্যাপ্লাই করি, তো এই যে অ্যাট্রিবিউট যেগুলো থাকে এই অ্যাট্রিবিউটগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা আর্গুমেন্ট হিসেবে ইউজ হয় বা প্যারামিটার হিসেবে ইউজ হয়। এবার এই যে প্যারামিটারটা কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমাদের এই যে মানে বাটন যেটা রয়েছে এটা বায়োলজিক্যালি কিন্তু একটা এটা কিন্তু একটা ফাংশন। ঠিক আছে, এবং কার্লি ব্রেস যখন ইউজ করা হচ্ছে তার ভেতরে আমরা যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে প্রপস। তো আপাতত আমি যেহেতু এখানে প্রপস হচ্ছে একটা অবজেক্ট, যদি আমি এইরকমভাবে লিখি তাহলে এটা হয়ে যায় ডিস্ট্রাকচারিং, বাট আমি এটাকে প্রপস বলে যদি লিখি PROPS প্রপস কোলন এনি করে দিই, তার মানে বেসিক্যালি এখানে আমার কোনো মেজারমেন্ট প্রপার এক্স্যাক্ট সেট করা নেই যে আমরা কোন প্রপসটা এখানে অ্যাকচুয়ালি ইউজ করব। এখানে যে কোনো টাইপের প্রপস আমরা চাইলে ইউজ করতে পারি। এবার ঘটনাটা হচ্ছে কি, কেন আমি এই জিনিসটা করলাম, কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, যখন কিনা আমি আগে লাইভে যখন আমি দেখেছিলাম তখন সেক্ষেত্রে কিন্তু আমি এখানে কার্লি ব্রেস ইউজ করেছিলাম, বাট আমি এখানে এখন এটা করব। তার একটা মেন কারণ হচ্ছে এটাই যে কার্লি ব্রেসে যে জিনিসটা ছিল এখানে অ্যাজ লিখে তারপরে এখানে ভ্যারিয়েন্ট VARIANT ভ্যারিয়েন্ট আর এখানে CHILDREN চিলড্রেন, এইভাবে আমরা জিনিসগুলো লিখেছিলাম। ঠিক আছে, এই যে জিনিসগুলো লিখেছিলাম এই জিনিসগুলো লেখাটা কিন্তু কাজ করতে পারে, মানে বেসিক্যালি কীরকমভাবে কাজ করে, যদি এখানে আমরা অ্যাজ কোশ্চেন মার্ক দিয়ে এইভাবে আমরা যদি লিখি জিনিসটা ঠিক আছে। মানে এখানে অ্যাজ এ যদি অ্যাঙ্কার ট্যাগ হয় তাহলে অ্যাঙ্কার ট্যাগের পার্টটা এখানে শো করবে, আদারওয়াইজ আমাদের বাটন শো করবে। এটা হয়ে গেল। এবার অ্যাঙ্কার ট্যাগ হয়ে গেলে এখানে যে এই যে জায়গাটা এইখানে HRF লিঙ্ক ইউজ হচ্ছে, আর এই ক্ষেত্রে আমরা যদি কোনো ইভেন্ট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে বাটনে অন ক্লিক ইউজ হবে। তো এই যে দুটো জিনিস যে সিমিলারিটিস পাচ্ছি না বা আমরা এটাকে কাস্টমাইজ করতে আমাদের যে অসুবিধাটা হবে সেটাকেই ঠিকঠাক করার জন্য এখানে কী হচ্ছে, আমাদের আরেকটা প্রপার্টি PROPS বলে আমরা লিখতে পারি। বাট এই জিনিসটা লেখার থেকে আমার মনে হয় যে এইগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এক একটা অ্যাট্রিবিউট হিসাবে এখানে ইউজ হচ্ছে। তো এই একটা অ্যাট্রিবিউট হিসাবে ইউজ করার থেকে বেটার হতে পারে যে আমরা এই কার্লি ব্রেসের মধ্যে যে থাকা যে সমস্ত প্রপার্টিসগুলোকে একটা সিঙ্গুলার নেম অবজেক্ট দিয়ে দিই, যার নাম দিচ্ছি PROPS প্রপস। এবং প্রপসের পরে আমরা এখানে আপাতত কি ইউজ করব সেটা আমাদের জানা নেই এক্স্যাক্টলি, তো সেই কারণের জন্য আমি এখানে এনি বলে এই নামটা দিয়ে দিলাম। তো এতে কী হবে, এই ক্ষেত্রে আমরা প্রপস ডট অ্যাজ যদি করে দিই
তাতেও আমাদের কিন্তু অ্যাজ বলে যে অপশানসটা আছে সেটাই আমাদের এখানে শো করবে। এরপরে কি হচ্ছে, আমরা এইটাকে যে পার্টটা রেখেছি, এই পার্টে আমরা যদি প্রপস ডট ক্লাস নেম যদি আমাদের থাকে তো ভালো, ক্লাস নেম আমরা ইউজ করব, অথবা আমরা এই ক্ষেত্রে এইখানে প্লাস দিয়ে এইখানে আমরা ভ্যারিয়েন্ট প্লাস লিঙ্ক এরকম রাখলাম। মানে যদি কিনা ভ্যারিয়েন্ট ইউজ করে প্রপস ডট ভ্যারিয়েন্ট, তো বাটন টাইপ হচ্ছে এবং তার সঙ্গে লিঙ্ক আসবে। এবার তারপরে কী হচ্ছে, এই যে এইচআরের যে ট্যাগের যে ব্যাপারটা, এটার আর দরকার পড়ছে না, এটাকে আমি মুছে দিচ্ছি। কারণ মেন ব্যাপার হচ্ছে এইটা থাকা মানে হচ্ছে আমাদের এই অপশানসগুলো থাকছে, প্লাস তার সঙ্গে কী হচ্ছে, এই কার্লি ব্রেস দিয়ে এই যে ট্রিপল ডট প্রপস, এটার মানে হচ্ছে যত আমাদের ট্রিপল ডট মানে হচ্ছে এই এটাকে বলা হয় স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর মানে হচ্ছে বেসিক্যালি এর ভেতর থেকে যতগুলো এই সাব এলিমেন্টস যেগুলো রয়েছে, সেই সাব এলিমেন্টস মানে যেগুলো অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট হবে, সেই অ্যাট্রিবিউটসগুলো ডাইরেক্টলি এখানে এইভাবে যদি আমরা লিখি, তাহলে আমরা সেই ডেটাগুলো ডাইরেক্টলি এখানে ইউজ করতে পারবো। হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, ট্রিকি লাগছে, বাট জিনিসটা এইভাবেই লিখলে বেটার। তো এইভাবে ব্যাপারটা হয়ে গেল কি প্রপস ডট চিলড্রেন, মানে চিলড্রেন বলতে গেলে বেসিক্যালি মাঝখানে যে ডেটাটা আমরা বসাবো সেটাই। এইভাবে আমাদের এই সেট আপটা করে নিলাম। এবার পরবর্তী প্রসেসটা, এবার এইটা হয়ে যাওয়ার পরে আমাদের এই ক্ষেত্রে আমরা এটাকে ডাইরেক্টলি প্রপস আমি এখানে সেট করতে পারি, প্লাস তার সঙ্গে আমি এখানে করলাম কি, এখানে প্রপস ডট ক্লাস নেম, যদি ক্লাস নেম থাকে তাহলে ক্লাস নেম, আর যদি ক্লাস নেমের ব্যাপার যদি সেরকম না থাকে তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েন্ট দিয়েও আমরা এইটাকে শো করে দিলাম। তাহলে এইভাবে আমাদের জিনিসটা রেডি হয়ে গেল। এবং এটাকে যদি আমরা লাইন বাই লাইন যদি একটু ভেঙে আলাদা আলাদা লাইন যদি দেখাতে চাই তো সেটাও দেখানো সম্ভব। জাস্ট আমি করলাম কি, এই কোলন যেখানে দিয়েছিলাম সেই কোলনটাকে দিয়ে ওইখান থেকে নামিয়ে দিলাম। এইভাবে আমরা করতে পারি, যেহেতু এখানে পুরোপুরি সিঙ্গেল লাইনের একটা ব্যাপার চলছে, তো সেই হিসাবে এইখানে এটা চলছে। মানে এখানে মেনলি এই যে সিনট্যাক্স যেটা ইউজ হয়েছে এটা হচ্ছে টার্নারি অপারেটর সিনট্যাক্স, যার মানে হচ্ছে যদি অ্যাজ ইকুয়াল টু অ্যাঙ্কার ট্যাগ হয় তাহলে এইটা অ্যাঙ্কার ট্যাগের পার্টটা, যদি এখানে বাটন হিসাবে যদি এটা ইউজ হয় তাহলে বাটন এটা, আর এছাড়া বাদ বাকি তেমন কিছু ব্যাপার নয়। এখানে আরেকটা জিনিসও এখানে হতে পারে, একটা জিনিস আমরা দেখছিলাম অ্যাজ ইনপুট বলে একটা অপশান দেখা যাচ্ছিলো, এখানে আর একটা জিনিস রাখা যেতে পারে। এবার অ্যাজ ইনপুট যদি হয়, এখানে যেমন একটা অ্যাজ বাটন হিসেবে এইটাকে ইউজ করা যেতে পারে, এরকম একটা অপশানস বাটনসের ক্ষেত্রে ইউজ হতে পারে, অথবা অ্যাজ সাবমিট হলে পারে এখানে সাবমিটের ভ্যারিয়েন্টস হিসাবে টাইপ সাবমিট এরকম টাইপের কিছু কিছু অপশানস এখানে ইউজ হতে পারে। মানে যত রকমের অপশানস এখানে এনাবেল হতে পারে সেই হিসাবে এখানে আমরা ক্রিয়েট করতে পারি। এটাকে অ্যাকচুয়ালি এটাকে করি কি, এখানে ইনপুট দিই এটা, ঠিক আছে, এটা যদি ইনপুট হয় তাহলে এটা আমাদের ইনপুট টাইপ ইনপুট টাইপ অ্যাজ ইনপুট টাইপ। এই ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে কি, এখানে টাইপটা দিচ্ছি, বাট বাই ডিফল্ট যে ইনপুট টাইপ যদি এরকম আমরা ইউজ করি, এই ক্ষেত্রে আমাদের টাইপটা এরকমভাবে আমরা এটাকে সেট করতে পারি। বাই ডিফল্ট ইনপুট টাইপ হবে যা, মানে যদি ওপর থেকে কিছু দেয় সেটা, আদারওয়াইজ আমরা এটাকে হিসাবে বাটন হিসাবে এটাকে ইউজ করতে পারি। ওকে, আর এখানে অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু ট্রিকি করে দিয়েছে। এইভাবে এই পার্টটাকে আমি সেট করলাম। তার মানে বেসিক্যালি কী হলো, বাই ডিফল্ট ইনপুট টাইপ হবে বাটন, এবং তারপরের পার্টটা চলে যাচ্ছে প্রপস, এবং তারপরের পার্টটা এইটা। তো
তো এই যে জায়গাটা এইটা কিন্তু এই ইনপুট টাইপের এলে পরে কিন্তু এই ইনার এলিমেন্ট এটা বসবে না, তখন সেক্ষেত্রে এইখানে ভ্যালু দিয়ে এই পার্টটা হতে পারে জাস্ট এই রকম টাইপের। তো যাই হোক, এটা হলো ব্যাপার। যদি এটা ইনপুট টাইপের ক্ষেত্রে এইভাবে আমাদের জিনিসটা ইনিশিয়ালাইজ হবে। ক্লিক মি বলে যে ব্যাপারটা, এখানে এটা বলছে ডু ইউ মিন অন ইনপুট, ডিড ইউ মিন অন ইনপুট। এখানে অন ইনপুট অ্যাকচুয়ালি তো করতে চাইছি না, বাট এখানে এটা শো করছে। যাই হোক, আমি এই পার্টটা মুছেই দিই, কারণ এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হতে পারে। এছাড়া হচ্ছে কি এখানে অ্যাজ রিসেট টাইপ, যাই হোক এত কিছুর মধ্যে এখন আপাতত যাওয়ার দরকার নেই। আমি এটাকে সিম্পলি রাখার চেষ্টা করি। একটা হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ আর একটা হচ্ছে বাটন, জাস্ট এই দুটোই অপশানস থাকুক। আরও এইটা যদি বুঝতে পারেন, এইখানের পরে এই যে রিয়াক্ট বুটস্ট্র্যাপের মধ্যে এইখানে যে বাটনসগুলো রয়েছে, সেই বাটনসের যে প্রসেসটা রয়েছে, এইখানে যেভাবে এখানে ইনপুট আউটপুটের যে ব্যাপার দেখাচ্ছে সেটা আমরা পরে করতে পারি। যাই হোক, এটা আমি করে দিলাম। তো এইখানে মেনলি কী হচ্ছে, এখানে অ্যাঙ্কার এ ট্যাগ যদি আসে তাহলে এইভাবে আমাদের ক্লাস নেম যদি আসে, তো ক্লাস নেম প্রপার্টিজ আসলে পরে ডাইরেক্ট ক্লাস নেম প্রপার্টি বসে যাবে। আর যদি অনলি ভ্যারিয়েন্ট যদি আসে তাহলে অনলি ভ্যারিয়েন্ট হিসাবে শো করবে। ওকে, জাস্ট এইটুকুই। এবার টেস্ট করা যাক যে এবার বাটনের ইউজেসটা কীরকমভাবে হতে পারে। তো এখানে নর্মাল বাটন যেটা আমরা দেখতে পাচ্ছি, ক্লিক মি, জাস্ট এইটা। এবার এখানে কি হচ্ছে জিনিসটা, এইখানে আমরা অন ক্লিক এইভাবে লিখে আমরা বাটন ক্লিকটা ডাইরেক্টলি এইখানে লিখলাম। এইখানে আমাকে কোনো প্রপসের আন্ডারে বা কিছু লিখতে হলো না, জাস্ট এইটুকু লিখে এইখানে ক্লিক করছি, আমাদের অ্যাকচুয়াল আউটপুটের বারটা দেখতে পাচ্ছি। এইবার ব্যাপার হচ্ছে কি, যদি আমি বলি যে এখানে অ্যাজ এটা করে দিচ্ছি অ্যাঙ্কার ট্যাগ, ঠিক আছে, অ্যাঙ্কার ট্যাগ করে দিলাম। তো অ্যাঙ্কার ট্যাগ করে দিলে কী হয়ে গেলো, এটা একটা লিঙ্কের মতন হয়ে গেছে। এইখানেও অন ক্লিক কাজ করবে, কারণ অ্যাঙ্কার ট্যাগেও অন ক্লিক কাজ করে। কিন্তু অ্যাঙ্কার ট্যাগ বেসিক্যালি স্পেশালি আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে HREF। এখানে HREF করে আমি এখানে অ্যাঙ্কার ট্যাগের এই পার্টটা আমি সেট করলাম। তাহলে এই যে অ্যাঙ্কার ট্যাগের এই যে পার্টটা সেট হলো, মানে যেখানে কী হলো, HREF মানে হচ্ছে হাইপারলিঙ্ক আর বা হেডার রেফারেন্স, আর এখানে ভ্যারিয়েন্ট বললে এখানে ওয়ার্নিং টাইপ দেওয়া হলো। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে ওয়ার্নিং বাটন হিসেবে দেখতে পাচ্ছি। ওকে, এবং অবভিয়াসলি এটাতে ক্লিক করলে আমাদের এখানে লিঙ্কটাও শো করে যাচ্ছে। ওকে, এবার হচ্ছে কি, আমরা এখানে একটা ক্লাস নেম যদি, মানে এই ওয়ার্নিংয়ের জায়গায় ভ্যারিয়েন্ট ওয়ার্নিং না লিখে আমরা যদি এখানে ক্লাস নেম বলে, এখানে আমি করতাম কি, এইখানে এটাকে বললাম টেক্সট অ্যান্ড টেক্সট সাকসেস বলে এইভাবে আমরা CSS স্টাইলিংটা বসলাম, যেটা বুটস্ট্র্যাপের স্টাইলিং। তাহলে কিন্তু এটা টেক্সট সাকসেস হিসাবে শো করছে। এটা কিন্তু এখন অ্যাকচুয়ালি এই মোমেন্টে এটা কিন্তু কোনো বাটনের মানে অ্যাঙ্কার ট্যাগ হিসেবে এটা ট্রিট হচ্ছে। বাট এটাকে যদি আমি রাইট ক্লিক করি, এখানে ক্লিয়ারলি দেখতে পাবেন এইখানে ক্লাসের মধ্যে কিন্তু এই ব্যাপারটা এখানে রয়েছে, ঠিক আছে। এবং যদি আমরা এই পার্টটাকে সরিয়ে জাস্ট আমরা এই পার্টটাকে সরিয়ে ভ্যারিয়েন্ট এখানে দিলাম, দিয়ে এখানে ওয়ার্নিং লিখলাম, তাহলে কি হলো, আমাদের কিন্তু বাটন বলে আমাদের অপশানস ছিল এবং বাটনের সঙ্গে আমাদের এখানে ওয়ার্নিংটা চলে গেল, ঠিক আছে। মানে এখানে ভ্যারিয়েন্টে ওয়ার্নিং বলে লিখেছি, তো সেই হিসাবে মানে অ্যাকচুয়ালি যে জিনিসটা আমরা করলাম সেটা হচ্ছে ওভার কাস্টমাইজ, যেটা আমাদের দরকার পড়ছে। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি বাটনের পার্টটা যেটা কাস্টমাইজ করলাম। এবং এটার মধ্যে অবভিয়াসলি আমি অনেকগুলো জিনিস এখানে দেখানোর চেষ্টা করেছি। মেনলি এটা বোঝানোর ব্যাপার যে আমরা যেটা HTML-এর যে জিনিসগুলোকে লিখি সেইটাকেই আমি একটা কম্পোনেন্টের মধ্যে
অনেক রকম ভ্যারিয়েন্স বা অনেক রকম টাইপের লিখে সেটাকে আমরা একটা ইউআই কম্পোনেন্ট বানিয়ে নিলাম। সেই ইউআই কম্পোনেন্টটাকে আমরা রিউজেবল পারপাস বারবার নতুন নতুন জায়গায় নতুন নতুনভাবে আমরা ইউজ করতে পারবো খুব ইজিলি। সেই কারণেই আমরা এই কম্পোনেন্টসগুলো বানাই এবং এই কম্পোনেন্টগুলোকেই বলা হয় মাইক্রো ডিজাইন। ঠিক আছে, তো মানে এই মাইক্রো ডিজাইন যে কনসেপ্টটা সেটাও কিন্তু এইখান থেকেই আসছে। ওকে, আমাদের এই এই অ্যাপ্লিকেশনটায় আমরা যখন করছিলাম এখানে বাটনের ব্যাপারটা আমি দেখিয়েছি। তো বাটনটা কিভাবে কাস্টমাইজ করা যায় সেই ব্যাপারটা অলরেডি করা হয়ে গেছে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, এবার আমরা করব কি স্টেট ম্যানেজমেন্ট। তো স্টেট ম্যানেজমেন্টের জন্য এখানে আমরা কিভাবে করব? আচ্ছা, স্টেট ম্যানেজমেন্টের আগে আমি আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে থিম কিভাবে এখানে অ্যাডজাস্ট করা যেতে পারে। তো এই যে থিমের যে ব্যাপারটা, এখানে থিমের ব্যাপারটাকে অ্যাডজাস্ট করতে গেলে আমরা এখানে জাভাস্ক্রিপ্টের জন্য বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাবো এবং বুটস্ট্র্যাপ ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে কালার মোড বলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। এই যে কালার মোড বলে যে অপশনসটা রয়েছে, এই কালার মোড অপশনসের মধ্যে অ্যাকচুয়ালি এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখানে কালার মোডের মধ্যে এই জাভাস্ক্রিপ্ট এই কোডটাকে জাস্ট কপি করব, করে এখানে নিয়ে গিয়ে আমরা এই অ্যাসেটস ফোল্ডারের মধ্যে এখানে জাস্ট এটাকে জেএস বলে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এবং এইখানে থিম ডট জেএস বলে এর ভেতরে আমি পেস্ট করে দিলাম ব্যাপারটাকে। এবার এইটাকে পেস্ট করে দেওয়ার পর এবার এটাকে কিভাবে এটাকে সেট করব? এটাকে সেট করার জন্য আমি যাব এই মেইন ডট জেএস এবং মেইন ডট জেএস এর মধ্যে গিয়ে এইখানে আমরা এটা করব। আচ্ছা, এখানে আর একটা জিনিস আমার মিসিং আছে, সেটা হচ্ছে যখন এই এটা ইউজ করেছি এখানে ড্রপ ডাউনটা কাজ করছে না। এই ড্রপ ডাউনটা না কাজ করার মেন কারণ হচ্ছে কি, এখানে আমাদের এই যে বুটস্ট্র্যাপের যে সিএসএস পার্টটা সেটা অলরেডি এখানে এসে গেছে, কিন্তু এর জেএস পার্টটা এখনো লিঙ্কড হয়নি। তো জেএস পার্টটাকে লিঙ্ক করতে গেলে এখানে করব কি, এখানে মেনলি ইম্পোর্ট ইম্পোর্ট জাস্ট বুটস্ট্র্যাপ এইটুকু লিখে দিলেই আমাদের আপাতত এটা কাজ মিটে যাবে। ঠিক আছে, এইটুকু লিখে দিয়ে ছেড়ে দিলেই আমাদের এই যে ড্রপ ডাউনের জন্য যে কোডটা দরকার জাভাস্ক্রিপ্ট কোডটা সেটা এখানে এনাবেল হয়ে যাবে। তো অলরেডি হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের এর যে ডিপেন্ডেন্সি সাপোর্ট, সেটা আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। ওকে, তো এটা হয়ে গেল আমাদের বুটস্ট্র্যাপের সাপোর্ট। এবার বুটস্ট্র্যাপের সাপোর্টের পরে অলরেডি আমি এখানে থিম ডট জেএস যেটা আছে সেটাও আমি এখানে নিয়ে নিয়েছি এবং থিম জেএস এর মধ্যে যেটা নিয়েছি এইটাকে এবার করবো কি এর ভেতরে অ্যাটাচ করব এবং এটাকে অ্যাটাচ করার জন্য এখানে ইম্পোর্ট স্ল্যাশ ইম্পোর্ট এরপরে আমি করছি কি ডট অ্যাসেট এবং এখানে থিম ডট জেএস জেএস অ্যান্ড থিম ডট জেএস এটাকে আমি ইউজ করলাম। যে মোমেন্টে আমি এটাকে লাগালাম এখানে কি হলো, অটোমেটিক্যালি আমার যেহেতু এখন নাইট মোড এনাবেল হয়ে গেছে, তো এখানে বেসিক্যালি আমার নাইট মোডটা কুইকলি এনাবেল হয়ে গেল এবং এই নাইট মোডটাকে অবজার্ভ করার জন্য আমার সিস্টেমের যেরকম ধরনের সিস্টেমের সিস্টেম সেটিং থাকবে সেই অনুযায়ী আমার মোড কালার মোড চেঞ্জ হতে থাকবে। তো এখানে যেমন লাইট মোড যদি করি অটোমেটিক্যালি এটা লাইট মোডে কনভার্ট হয়ে গেল, আবার যখনই আমি এটাকে ডার্ক মোডে নিয়ে যাচ্ছি তখন ডার্ক মোডে চলে আসছে। তো এই হচ্ছে বেসিক্যালি প্রসেস, যেটাকে ইউজ করে আমাদের এটাকে ডে নাইট মোডের অপশনসটা আমরা বুটস্ট্র্যাপের মধ্যে পেয়ে গেলাম। খুবই সহজ ব্যাপার। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি এই ব্যাপারটা। এবার আমরা নেক্সট পার্টে দেখব যে কিভাবে আমরা স্টেট ম্যানেজমেন্ট করব। ঠিক আছে, এবার আমরা করব স্টেট ম্যানেজমেন্ট। ওকে, তো এবার স্টেট ম্যানেজমেন্টের জন্য কি করতে পারি? স্টেট ম্যানেজমেন্টের জন্য আমাদের এখানে একটা কম্পোনেন্ট বানাবো, যে কম্পোনেন্টটাকে আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করব মাল্টিপল টাইমস। কারণ যখনই অ্যাকচুয়ালি কম্পোনেন্ট আমরা ক্রিয়েট করি এবং সেই কম্পোনেন্টের মধ্যে যখন আমরা স্টেট ক্রিয়েট করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পার্টিকুলার কম্পোনেন্টের মধ্যেই জিনিসটা চলে। ঠিক আছে, তো আমি আপাতত সমস্ত ফাইলসগুলোকে বন্ধ করে নিই এবং সমস্ত ফাইল বন্ধ করে নেওয়ার পরে আমি এখানে এটাকে রেডি করছি।
তো সেটা হচ্ছে কীরকম, মেনলি ব্যাপারটা হচ্ছে এই ক্ষেত্রে আমি যেটা করব, এখানে আমি একটা কম্পোনেন্ট বানাচ্ছি আলাদা করে, ঠিক আছে? কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে একটা আলাদা কম্পোনেন্ট বানাচ্ছি, যে কম্পোনেন্টটা নাম দিচ্ছি কাউন্টার, COUNTR, কাউন্টার ডট TSX। তো কাউন্টার ডট TSX দেওয়ার পরে এখানে এক্সপোর্ট, এখানে ফাংশন নেম দিলাম, ফাংশন COUNTR, কাউন্টার করে আমি এখানে কাউন্টার নাম দিলাম, এবং অবভিয়াসলি কাউন্টারটা সি ক্যাপিটাল, এবং এখানে এটাকে ডিফল্ট করব, এবং এখানে এই ফাংশনের এটাকে এন্ড করে দেন আমি এখানে রিটার্ন দিলাম। রিটার্ন দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট অ্যাপ্লাই করে তারপরে আমি কিন্তু এর ভেতরে কাউন্টার ক্রিয়েট করব। তো এবার এখানে কাউন্টার ক্রিয়েট করার জন্য আমি এখানে ফার্স্ট কাউন্টার পার্ট, এবং এখানে সিম্পল কাউন্টার বলে এরকম একটা রাখছি, এবং অবভিয়াসলি এইখানে এই কাউন্টারের মধ্যে আমরা এইখানে ভ্যালু এখানে অ্যাপ্লাই করছি, যেটা কারেন্ট কাউন্ট ভ্যালু এটা থাকবে, এবং এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলে এই দুটো ফাংশনস আপাতত রাখা হলো, ঠিক আছে? এবার এটাকে মানে দুটো বাটন রাখা আছে, এবার এই দুটোকে কিভাবে আমরা ইউজ করব, কিভাবে তার কাজ হবে সেটা দেখা যাক। তো এরপরে এবার শুধুমাত্র একটু ডিজাইনটাকে বেটার করার জন্য একটু আমি কিছু করব। এখানে ক্লাস নেম করে বাটন গ্রুপ BTN অ্যান্ড GROUP বাটন গ্রুপ বলে এখানে এটা দিলাম, এবং এর ভেতরে অ্যাকচুয়ালি আমরা এই যে দুটো বাটন যে আমরা ক্রিয়েট করছি এই দুটো বাটন রাখবো। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা এই যে বাটনের ব্যাপারটা, আমরা যে বাটন নিজেরা বানিয়েছিলাম সেইটাকে আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে বাটন এর ব্যাপারটা রাখলাম। এখানে লেবেল বলে যে ব্যাপারটা রয়েছে, অ্যাকচুয়ালি লেবেল আমাদের এখানে ইউজ করার দরকার নেই, কারণ আমরা লেবেলের কোনো কন্টেন্ট আমরা রাখিনি। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে বাটন এন্ড, এবং এর ভেতরে এখানে ইনক্রিমেন্ট অ্যান্ড তারপরে হচ্ছে কি ডিক্রিমেন্ট, যেটা আমরা এর ভেতরে করব, ঠিক আছে? তাহলে এই জায়গাটা গিয়ে এবার আমি এখানে ডিক্রিমেন্ট এটা আমি এখানে দিলাম, এবং এই যে এইখানে যে ডিক্রিমেন্টের যে ব্যাপারটা এখানে DCREMENT, এই ডিক্রিমেন্টটা আমি এখানে বসাচ্ছি, ঠিক আছে? তো এই যে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আপাতত এই কাউন্টার যে টা বানালাম, এবার এটাকে ইনক্লুড করি। অবশ্যই আমাদের এখানে ইনক্লুড করার জন্য এখানে কন্টেইনার রয়েছে, গোটু ফাংশন রয়েছে, এখানে আরেকটা HR ট্যাগ লিখে নিই, বেটার হবে, দেখতে ভালো লাগবে জিনিসটা। তো এখানে এটা করে নেওয়ার পরে এখানে ডিপ ক্লাস নেম রো রো করে এখানে এই রো এর মধ্যে আমরা দুটো কলাম লিখছি। এই যে দুটো কলাম যে থাকবে এই দুটো কলামের মধ্যে এক একটা কলামের মধ্যে এক একটা কাউন্টার আপাতত শো করিয়ে দিই, কারণ দুটো কাউন্টার যে কীভাবে কাজ করছে সেটা বোঝাবার জন্যই আমি অ্যাকচুয়ালি কাউন্টার এখানে কাউন্টারটা আপাতত রাখছি। এবার দুটোর না রাখলেও চলে, বাট আমি এখানে দুটো এই কারণে দেখাতে চাইছি যে এটা বোঝাবার জন্য যে দুটো কিন্তু অ্যাকচুয়ালি আলাদা আলাদাভাবে পারফর্ম করছে, মানে দুটো কিন্তু আলাদা অবজেক্ট, একই কিন্তু নয়। কোড হয়তো এক থাকতে পারে কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস, মানে যখন পারফর্ম করবে তখন কিন্তু এটা এই দুটো আলাদাভাবেই কাজ করবে। তো এইখানে বেসিক্যালি আমাদের এইখানে এই কাউন্টারে ক্লিক মি দেখাচ্ছে কেন? এটা তো উচিত না। তার মানে আমাদের এখানে কোথাও একটা ভুলভাল হচ্ছে। তো এই যে ভুলের যে ব্যাপারটা, এটাকে ঠিক করতে গেলে আমাদের এখানে যেতে হবে, এই যে এইখানে অ্যাকচুয়ালি বাটনের ক্ষেত্রে এটা চিলড্রেনের পার্টটা লেখাই হয়নি। যদি চিলড্রেনের পার্টটা থাকতো তাহলে সেটা আদারওয়াইজ ক্লিক মি। তাহলে এখন চিলড্রেনের পার্টটা এসে গেছে এবং এখানে এটা হয়ে গেছে। এবার আমরা এর সঙ্গে যে প্রাইমারি যে ব্যাপারটা এখানে ভ্যারিয়েন্ট দিয়ে দিই। ভ্যারিয়েন্টের মধ্যে এখানে প্রাইমারি অ্যান্ড এখানে ভ্যারিয়েন্টের মধ্যে ডেঞ্জার, এরকম দুটো দিয়ে দিলাম। তাহলে ইনক্রিমেন্টের এর ক্ষেত্রে নীল কালারটা থাকলো, ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটা থাকলো। এবার তার সঙ্গে এবার এই যে হেডার এই কাউন্টারের যে পার্টটা সেটাকে H3 ট্যাগ দিলাম একটু দেখতে ভালো লাগার জন্য, আর কিছু না। তো এখানে এটা দেওয়া হলো। এবার দেওয়ার পরে এইটা মোটামুটি আমাদের অবজেক্টের ডিজাইন পার্টটা রেডি হয়ে গেল। কারণ এখানে দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে যে দুটোই কিন্তু সমানভাবে, মানে আমরা যখনই এখানে যা
আপডেট করছি, দুটো কিন্তু সেমভাবেই আপডেট হচ্ছে। তার মানে হিসাব মতন দেখতে গেলে দেখা যাচ্ছে যে দুটোই কিন্তু সেম। কিন্তু যখন আমরা এখানে ভ্যালু আপডেট করব কোনো একটার, তাই মানে এই নয় যে দুটোরই ভ্যালু একসঙ্গে চেঞ্জ হয়ে যাবে। দেখা যাক কিরমভাবে কাজ হচ্ছে। তখন এবার কি করছি, মানে এইবার আমাদের একটা আ অবজেক্ট ক্রিয়েট করতে হবে। নরমাল জাভাস্ক্রিপ্টে আমরা জেনারেলি কি করি, নরমাল জাভাস্ক্রিপ্টে যদি আমরা কোনো কিছু কাজ করি, তো নরমাল জাভাস্ক্রিপ্টে আমরা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে থাকি জেনারেলি। এটাকে মুছে এখানে নরমালি কোনো একটা আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আ কনস্ট্যান্ট মধ্যে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয় না। লেটের মধ্যে অ্যাকচুয়ালি এরকম কাউন্ট ভ্যালু একটা ডিক্লেয়ার করলাম। এবার হয়তো ফাংশন নেম দিলাম। আ ফাংশন মানে ফাংশন ইনক্রিমেন্ট। এবার ইনক্রিমেন্ট দিলে এইভাবে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটা করতে পারি। যদি এই জিনিসটা আমরা করি, সেটা কি আমাদের এইখানে রিফ্লেক্ট করবে? দেখা যাক। এইভাবে এই প্রসেসে যদি করা হয়, তো এইখানে আমি এই কাউন্ট ভ্যালুটা বসালাম এবং এইখানে obviously আমরা ইনক্রিমেন্ট অ্যান্ড ফাংশনটাকে কল করলাম। এইখানে ডিক্রিমেন্ট ফাংশনকে কল করলাম। আ অবশ্যই এখানে কিন্তু আমরা এই ব্র্যাকেটটা বসাবো না। কারণ ব্যাপারটা হচ্ছে এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা ডাইরেক্টলি এখানে এক্সিকিউট করবে। ঠিক আছে? এবার দেখা যাক আমাদের এটা কিভাবে কাজ করছে। আদৌ কাজ করছে কিনা সেটা দেখা যাক। ওকে? তার মানে আমাদের এখানে এসে গেছে। এবার এই জিনিসটাকে নিয়ে আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট অপশনস এ যাচ্ছি। এবার এই ইন্সপেক্ট এলিমেন্টে গিয়ে এইখানে কনসোল এ যাচ্ছি। দেখি এইখানে ভ্যালু এখানে আপডেট হলো 1, 2, 3, 4 ঠিক আছে? এবার এইটা করে দেখি 5, 6, 7 তার মানে বেসিক্যালি কি হলো? এইখানে এই দুটো কিন্তু সেম রয়েছে। বাট এখানে একটা প্রবলেম হচ্ছে যে এইখানে কোনো আপডেটস আমরা দেখতে পাচ্ছি না। মানে অ্যাকচুয়ালি আমরা তো এই টাকে তো এখানে তো লাগিয়েছিলাম। তাই না? মানে এই কাউন্ট যে ভ্যারিয়েবলটা সেটা তো আমরা এখানে লাগানো আছে। কিন্তু এখানে রিফ্লেক্ট করছে না। কেন? কারণ ব্যাপারটা হচ্ছে এটাই যে এইখানে যে ভ্যালুটা আমরা এখানে যেটা আপডেট করছি দেখাচ্ছে, এইখানে যখন আপডেট হচ্ছে দেখাচ্ছে, এইটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্ট রেসপেক্টিভ এ কাজ করছে। কিন্তু React রেসপেক্টিভ এ কাজ করছে না। কেন? React যখন কাজ করে মানে React এ যখন আমরা এই পার্টটা যখন দেখতে পাচ্ছি, যখন এই আউটপুটটা আসছে, এই আউটপুটটা কিন্তু আসছে এই পার্টিকুলার ফাইল থেকে নয়। কিন্তু যখন আমরা এইখানে ক্লিক করছি এবং এই যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, এই আউটপুটটা কিন্তু আসছে এই ফাইল থেকে। এই ফাইলে এই যে কনসোল লগ এর মধ্যে যেটা করা আছে সেই হিসাবে আউটপুটটা আসছে। এখানে কিন্তু আউটপুটটা ঠিকঠাক আছে। আমরা যদি এখানে যদি কমাই, ঠিক আছে? এখানে কমাচ্ছি, কমে যাচ্ছে। কারণ এইখানে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের যে কাজটা, সেটা কিন্তু এইখানে হচ্ছে। এই পার্টিকুলার ফাংশনের মধ্যে এবং এটা কিন্তু এই ফাইলের মধ্যে চলছে। কিন্তু এই কাউন্টের যে আপডেটটা, সেটা কিন্তু আমরা এর ভেতরে পাচ্ছি না। এর মধ্যে পাচ্ছি না। কেন? এইখানে একটা জিনিস নোট করতে হবে যে এইখানে কিন্তু এই জিনিসটা রিটার্ন করছে এবং রিটার্ন করছে মানে বেসিক্যালি কি হচ্ছে, যখন এটা রিটার্ন করছে তার মানে এইখানে কিন্তু এই কাউন্টার কম্পোনেন্ট রিটার্ন করছে কাকে? এর প্যারেন্টকে। এর প্যারেন্টকে? এর প্যারেন্ট হচ্ছে হোম। হোম কিন্তু আবার নিজে ডাইরেক্টলি কাজ করছে না। এও কাউকে রিটার্ন করছে। এ রিটার্ন করছে কাকে? অ্যাপকে। তো অ্যাপের মধ্যে এটা রয়েছে। কিন্তু অ্যাপও নিজে রিটার্ন করছে না। মানে অ্যাপও নিজে আউটপুট দিচ্ছে না। এও রিটার্ন করছে। এবার এ রিটার্ন করছে কাকে? main.tsx এ এইখানে গিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি, ফাইনালি রেন্ডার হচ্ছে আমাদের অ্যাপটা এইখান থেকে। তো যেহেতু এইখান থেকে রেন্ডার হচ্ছে, তার মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে কি, ওখানে লেখা যে জাভাস্ক্রিপ্ট যেটা আমরা লিখেছি এই কাউন্টারের মধ্যে, এই ফাংশনালিটির যে আউটপুটটা সেটা কিন্তু এই অবধি পৌঁছচ্ছেই না। এবার এই অবধি না পৌঁছানোর মেইন কারণ হচ্ছে যে এখানে প্রত্যেকটা ডেটা কিন্তু ফ্লো করছে রিটার্ন ওয়াইজ এ। ঠিক আছে? তার মানে আমাকে এমন কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে কিনা এই এর ভেতরে মানে যে এই রেন্ডার মেথডের মধ্যেই যাতে ডেটাটা ফ্লো করে। এবার সেইটাকে ফ্লো করাবার জন্য কিন্তু তখন আমাদের যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে স্টেট। তখন আমাদের এই পার্টটা আর ইউজ করা যাবে না এইভাবে। তখন এই পার্টটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে এবং এই পার্টটাকে কে ইউজ করার পর এবার এখানে কি করব? আমরা এখানে কনস্ট বলে এখানে আমরা এই টাইপের একটা অপশনস আমি এখানে দিলাম এবং অবশ্যই এখানে আমরা এই যে ইউজ স্টেট বলে যে মেথডটা আছে, এইটাকে আমাকে কল করতে হবে। ইউজ স্টেট মেথডটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের React এর মেথড এবং এইখানে যেহেতু আমরা TypeScript নিয়ে কাজ করছি, তো TypeScript এ কাজ করার জন্য যেহেতু আমরা এখানে নাম্বার ইউজ করব, তো এখানে আমরা বলে দিতে পারি যে এটা নাম্বার টাইপ হবে। মানে এটা হচ্ছে নাম্বার টাইপ হবে, এটা হচ্ছে টাইপ কাস্টিং এর প্রসেস যে
আমরা অ্যাকচুয়ালি কী টাইপের ডেটা আমরা এখানে ইউজ করতে চাইছি বা কোন টাইপের ভ্যালু আমরা এখানে ইউজ করব। এরপরে কি হচ্ছে, এরপরে আমরা ফাংশন ডিক্লেয়ার করতে পারি, যেমন ওপরে আমরা করেছিলাম সেরকমই ফাংশন আমরা এর ভেতরে ডিক্লেয়ার করতে পারি। এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করলাম। এবার ব্যাপার হচ্ছে কি, আমরা কনসোলে আগে যেরকম দেখছিলাম সেরকমই দেখব, বাট এবার কিন্তু গল্পটা একটু অন্যরকম হবে। কীরকম দেখা যাক। এবার হচ্ছে কি, আমরা এই যে জিনিসটা এইখানে আমরা 1 2 3 4 দিলাম, ঠিক আছে? এইখানে করছি কি, আবার 1 2 3 4 5। এবার কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা আউটপুট দিচ্ছে, দুটো কিন্তু আর এক আউটপুট দিচ্ছে না। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পার্থক্য। কারণ এই দুটো ফাংশন যখন এখানে কল করা হয়েছে, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা অবজেক্ট, আলাদা ফাংশন। তো সেই কারণের জন্য এইখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট যাই হোক না কেন সেটা এর জন্যই হবে, কিন্তু এর জন্য হবে না। আবার এখানে যদি ইনক্রিমেন্ট করি সেটা এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু এর জন্য আর ইনক্রিমেন্ট হচ্ছে না। তার মানে এই দুটো পার্ট কিন্তু কমপ্লিটলি আলাদা হয়ে গেছে ভার্চুয়ালি, এবং অবশ্যই ডিজাইন দেখতে একরকম রয়েছে, সবকিছু দেখতে একরকম রয়েছে, বাট এটার কিন্তু আ যে ফাংশনালিটি রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গেছে, এবং এটা একটা কিন্তু খুব ভালো জিনিস। এইটাকে বলা হয় জেনারেলি স্কোপ। এবং এই যে স্কোপ ব্যাপারটা, এটা কিন্তু ডেটাকে ইউনিফাই করছে এবং ইউনিক করছে। এতে সুবিধাটা কি হচ্ছে, যদি কিনা এইখানে আমার এমন কোনো ডেটা রয়েছে যে ডেটাটা আমার এখানে আপডেট হচ্ছে, বাট এইখানে আমার আপডেটের দরকার নেই, তখন সেক্ষেত্রে ইউনিফাই করা কিন্তু খুব চাপ হয়ে যায়। এবং অন্যান্য ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে ওই ব্যাপারটাকে করতে গিয়ে ওরাও অনেক কিছু করেছে। কিন্তু রিঅ্যাক্ট একমাত্র ফ্রেমওয়ার্ক যে কিনা খুব কম কোডে এই জিনিসটাকে কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করেছে। যার জন্য এক্সট্রা কোনো কোড রাইট করতে লাগে না। বাট এখানে আমাদের শুধু ইমপ্লিমেন্টেশন এর সময় এই স্টেট পার্টটাকে যদি আমরা ইউজ করে দিই, তাহলে কিন্তু এই ইন্টারনালি কি করছে, এটাকে একটা ব্লক বানাচ্ছে, এবং এই ব্লকের মধ্যে এখানে এই যে ব্লকটা ইউজ হচ্ছে এইটাতে অ্যাকচুয়ালি পাবলিশার মানে সেট মেথড, সেট যেটা হয় এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাংশন। এটার কাজ হচ্ছে সেটার মানে ভ্যালু সেট করা, এবং যখনই এখানে ভ্যালু সেট হচ্ছে কোথায়? ইউজ স্টেটের মধ্যে গিয়ে। মানে ইউজ স্টেট এমন একটা ফাংশন যেটা অ্যাকচুয়ালি ব্রডকাস্টার হিসেবে কাজ করছে বা সার্ভার হিসেবে কাজ করছে। তো মানে এখান থেকে সেট স্টেট এখানে ইনফর্ম করছে যে আমার একটা ভ্যালু সেট করতে হবে। আর কাউন্ট কি করছে? ওই ভ্যালুটাকে অবজার্ভ করছে। তো এখানে ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল, যেটা অবজারভেশনের মাধ্যমে এইখানে অ্যাকচুয়ালি ভ্যালুটাকে আনা হচ্ছে। আর এখানে যেহেতু মেথড আমরা ইউজ করছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এবং সেই ক্ষেত্রে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের প্রসেসে এখানে আমরা ভ্যালুটাকে এইভাবে পাঠাচ্ছি। এবার এখানে একটা প্রশ্ন হতে পারে, আচ্ছা আমরা কি এইরকম কাউন্ট প্লাস প্লাস বা মাইনাস মাইনাস করতে পারি কি? এইখানে সেটা কিন্তু সম্ভব নয়। কারণ সেট কাউন্ট বা সেট মানে এই সেট কাউন্ট যেটা রয়েছে এখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আমরা এই অপারেটর ইউজ করে করতে পারি না। এখানে কোনো একটা প্রবলেম হয়। এবার এক্সাক্টলি কী প্রবলেম সেটা আমি বলতে পারব না। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে যে এখানে এইভাবে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করে এখানে ভ্যালু আমরা সেট করতে পারব না। আদারওয়াইজ অ্যা প্রোগ্রাম অলমোস্ট সেম। আগেও যা লেখা হয়েছে, পরেও যা লেখা হয়েছে, এভরিথিং সেম। তো এই হচ্ছে মোটামুটি টোটাল ট্রেনিং সেশনটা যেটা ছিল। অ্যা আশা করি এই জিনিসটাকে নিয়ে ভালোভাবে প্র্যাকটিস করবেন। আর পুজোর পরে দেখা হচ্ছে। ওকে? তাহলে এই অবধি থাকলো আজকের মতন।